আর আধারে বাদ প্রায় 34 লক্ষ নাম আধার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। 32 থেকে 34 লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদের ছক। ঘুর পথে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। ভোটের পরে বেঁচে ওঠে বলে দাবি টিএমসির। বিহারের প্রসঙ্গ টেনে কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি টিএমসির। আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল নেতৃত্ব। এর আগে পার্লামেন্টে লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না, সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? 32 থেকে 34 লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয়করণের অর্থ হচ্ছে রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় 5%-এর বেশি ভোটারের নাম সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির শামিল। বিহারের মতো যদি এ রাজ্য বৈধ ভোটারকে মৃত বলে ঘোষণা করিয়ে ভোট চুরি করার চেষ্টা করা হয়, সর্বশক্তি দিয়ে সেই অপচেষ্টাকে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস রুখবে। আর আইনের ছাত্রীর মৃত্যুর ঘটনা, আর তাতে একের পর এক রহস্য দানা বেঁধেছে। কাকদ্বীপের প্রতাপাদিত্য এলাকা, আর সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চেম্বারে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। আইনজীবীর কাছে পড়তে যেতেন এই ছাত্রী, আর সেখান থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হলো। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ এই টিচারের কাছেই পড়তে যেতেন এই ছাত্রী এবং সেখান থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার। একাধিক প্রশ্ন উঠে আসছে, তদন্তে কি উঠে আসছে? হ্যাঁ দেখো, আমরা এই মুহূর্তে পরিবার সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই ল ছাত্রী তিনি 1 বছর ধরে ওই আইনজীবীর কাছে কিন্তু তিনি যেতেন এবং ল নিয়ে তিনি পড়বেন, এমনটাই তার চিন্তা ভাবনা ছিল। এবং সেই কারণেই তিনি আগে থেকে পরীক্ষায় পড়তে গেলে যে পরীক্ষা বসতে হয়, সেই পরীক্ষা প্রস্তুতির জন্য তিনি 1 বছর ধরে কিন্তু তার কাছে পড়াশোনা করছিলেন এবং প্র্যাকটিস করছিলেন, যেটা পরিষ্কার পরিবার তরফ থেকেই বলা হচ্ছে। কয়েকদিন আগে তিনি ল কলেজে, কিন্তু একটি বেসরকারি ল কলেজে তিনি কিন্তু ভর্তি হয়েছিলেন। এবং গতকাল যেটা দেখা গেল যে হঠাৎ করেই বিকাল বেলা যেটা তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, একেবারে ওই লয়ারের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের ভেতর থেকে। একেবারে পরিবার সূত্রে যেটা আরো অভিযোগ করা হচ্ছে যে ওই সময় যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপ হাসপাতাল মর্গে ছাত্রীর দেহ ময়নাতদন্ত চলছে। তারপরে অনেকটাই পরিষ্কার হবে স্বাভাবিক। এবং তার পাশাপাশি আরো একটা উল্লেখযোগ্য বিষয়, একটা চিঠি যে চিঠিটা সামনে এসছে, একেবারে সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে একটা প্রেমের চিঠি, যে কি কোথায় গিয়েছে, কি করেছে না করেছে, একেবারে তথ্য কিন্তু তোলা হয়েছে। এবং সে আগামী দিনে এই আইনজীবীর সঙ্গে বিয়ে মানে করবে এবং সংসার করবে, এমনটাই কিন্তু সেই চিঠির মারফত উঠে আসছে। একেবারে স্বাভাবিকভাবে বলা যায় যে আইনজীবীর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সেই টানাপোড়েন চলছিল, তার মধ্যে এই ঘটনা। একেবারে এই নিয়ে কিন্তু কাকদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আইনজীবীর কোনো খোঁজ খবর পাওয়া গেছে এখনো অবধি? দেখো, আইনজীবীর কোনো খোঁজ খবর কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই পাওয়া যায়নি। তাকে গতকাল তাকে কাকদ্বীপ আদালতে দেখা গিয়েছিল, কিন্তু তারপর গতকাল বিকাল থেকে তার কিন্তু কোনো হদিশ এখনো কিন্তু পাওয়া যায়নি। তবে কাকদ্বীপ থানার পুলিশ তার খোঁজ চালাচ্ছে। বেশ, সোনিয়া। রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায়, এটাই দেখেছি। আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। ঘরে সবে খেয়ে দিয়ে বসছি, 4:10 আমাকে লোক ফোন করলো, যেখানে আসো, খুব এমার্জেন্সি আছে। তাকে জিজ্ঞেস করলাম কি কারণ বলো, সে বলে এখানে এলে দেখতে হবে। আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন? হ্যাঁ হ্যাঁ। দিদি ল নিয়ে পড়ছে, ওখানে একটা উকিলের কাছে, মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ওখানে প্রায় দিন যায়। সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে। আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। চিঠিতে লেখা আছে যে
অনেক গোপন কথা লেখা আছে, যে ওখানে আইনজীবীর নাম লেখা আছে। আর খবর দিন ভরে এবার নজর রাখতে হচ্ছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল। হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, কিন্তু কোন আইনে খারিজ হলো? শুভেন্দু অধিকারীর মামলায় ধাক্কা বিধানসভার স্পিকারের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত খারিজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। কি নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে গোটা দেশের বিচার মানচিত্রে একটা উল্লেখযোগ্য দিন। এর আগে দল বিরোধী কাজের দায়ে কোনো বিধায়ক বা কোনো সাংসদের বিধায়ক পদ খারিজ নিয়ে কোনো আদালতকে, মূলত কনস্টিটিউশনাল কোর্ট, সেটা হাইকোর্ট হতে পারে বা সুপ্রিম কোর্টের, সরাসরি এমন কোনো বিচার বিভাগীয় নির্দেশ নেই যে নির্দেশ বলে বিধায়কের সদস্য পদ খারিজ হয়েছে। কিন্তু তাই আজ ঘটলো, আজ দেশের মানচিত্রে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চের রায়, যেখানে 11ই জুন 2021 অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়ে আসা মুকুল রায়ের বিধায়ক পদ, সেটা অর্থাৎ মে মাসে তিনি জয়লাভ করেছিলেন, আর ঠিক তার পরের মাসে 11ই জুন থেকে বিধায়ক পদ খারিজ, এটা রায়ে জানিয়ে দিল। অর্থাৎ 11ই জুন 2021 থেকে এ রাজ্যের বিধানসভার বিধায়ক নন মুকুল রায়, এমনটা রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোন আইনি বলে? এক্ষেত্রে 10ম শিডিউল, আমাদের সংবিধানের যে 10ম শিডিউল রয়েছে, সেই 10ম শিডিউলের রুল 1986, রুল 86 বলা হয়। এই রুল 86 10ম শিডিউল তার যথাযথ প্রয়োগ করে এই বিধায়ক পদ হাইকোর্ট তো খারিজ করলই, পাশাপাশি বিধায়ককে এক্ষেত্রে এই শিডিউল এবং রুল মেনে যথাযথ রিকুইজিট স্টেপস, অর্থাৎ যথাযথ পদক্ষেপ করারও নির্দেশ জারি করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে। এর পাশাপাশি অর্ণব একটু সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি আবারও। শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখি। আমি অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই, এটা সংবিধানের জয়। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। সংবিধানের জয় আর ভয় দেখিয়ে সুইচ ওভার করানোর কথা বলছেন 54 এমএলএ কে। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন, যোগাযোগ করতে পেরেছি আমরা, টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, কি বলবেন? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন যে সংবিধানের কি তখন পরাজয় হয়েছিল যখন ওনার বাবা শিশির অধিকারী আর ওনার ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জিতে জোড়াফুলের সাংসদ হয়ে বিজেপির মিটিং এ যেতেন, ওনার ভাই অমিত শাহর পা ধরতেন, কিংবা দলের হুইপ উপেক্ষা করে পার্লামেন্টে গিয়ে উল্টো দিকে ভোট দিয়েছিলেন, তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল? ওনাকে জিজ্ঞাসা করবেন যখন গোয়াতে বিধায়ক ভাঙিয়েছিল বিজেপি, তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল? ওনাকে জিজ্ঞাসা করবেন মহারাষ্ট্রে যখন সরকার গঠন করেছিল, উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে এক লপ্তে কতজন এমএলএ কে নিয়ে গুজরাট পুলিশ কর্ডন করে নিয়ে গেছিল, আসামে লুকিয়ে রেখেছিল, পালিয়ে লুকিয়ে রেখেছিল মহারাষ্ট্রের বিধায়ক, তারপর সরকার ভেঙে দিয়েছিল। তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল না জয় হয়েছিল? যখন এই অরুণাচলের বুকে কংগ্রেসের সরকারকে ভেঙে দিয়েছিল বিজেপি দলবদল করিয়ে, তখন কি সংবিধানের জয় হয়েছিল না পরাজয় হয়েছিল? তাই নিজের বেলা আশিসুটি, পরের বেলা দাঁত কপাটি। প্রথম কথা, মুকুল রায় আমাদের বিধায়ক নয়। মুকুল রায় বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক, তাকে রাখতে না পারার ব্যর্থতা সম্পূর্ণভাবে লিডার অফ অপোজিশনের। আর আজকের দিনে দাঁড়িয়ে মুকুল রায় যে অসুস্থ, আমরা সকলে প্রথমে তার আগে উচিত দ্রুত আরোগ্য কামনা করা। এই সময় এই মামলার জয় নিয়ে উল্লাস তারাই করতে পারে যারা মানুষের অসুস্থতা নিয়েও উল্লাস করতে পারে। শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই দান্তব প্রবৃত্তির একজন মানুষ, যিনি নিজের বাবা দাদাকে দিয়ে যে নোংরামি করেছেন, আজকে তার বিরুদ্ধে উল্লাস প্রকাশ করছেন। এর জবাব শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ এর আগেও দিয়েছে, তার দিকে আরেকবার দিয়ে দেবে। ধন্যবাদ জানাবো আপনাকে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ আর হাইকোর্টের রায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ হলো। শুভেন্দু অধিকারীর মামলায় ধাক্কা বিধানসভার স্পিকারের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত খারিজ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ। মামলা করেন শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি।
কে কি বললো না বললো এই ব্যাপারে আমি কিছু বলবো না। এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে। আর্টিকেল 212 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে। বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না। কিভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না।